পথের ওদিক পর্যন্ত এই ছাতাটার উপর না একটা বিশ্রী রকম বিরক্তিতে মন দিশিয়েছিল। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হয়েছে, উপকারে লাগলো। উপকারী তো লাগলো আমার, সেই জন্যই তো বলছি এনে ভালোই হয়েছে। এইরকম ভিজতে ভিজতে আপনি বরাবর যাবেন বুঝি? তা উপায়টা কি বলুন? আমাদের দুজনের তো এক ছাতার মধ্যে স্থান হতে পারে না, জানেনই তো আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী। আপনি বরং আপাতত এই ভিজে মানি ব্যাগটা আপনার হাতে রাখুন, ছাতা যখন নেব তখন এটাও নেব। মানি ব্যাগটা ভিজলে তত হয়তো ক্ষতি নয়, কিন্তু ভেতরের কাগজের টাকাগুলো বেশি ভিজে গেলে সত্যিই কিছু ক্ষতি হবে। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করছি শ্রী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের গল্প বর্ষা দিনের কাব্য। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। গল্প পাঠে আমি সহেলি। আজ পাঠ করছি বর্ষা দিনের কাব্য, লিখেছেন শ্রী উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। বেলা ৩টা। ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে রঘুনাথ ট্রামের জন্য অপেক্ষা করছে। 4:30টার সময় ভবানীপুরে এক বন্ধুর গৃহে চা পানের নিমন্ত্রণ। পথে অন্য একটা কাজ সেরে যথাসময়ে সেখানে উপস্থিত হতে হবে। ভাদ্র মাস, বর্ষাটা এবছর পিছন দিকেই প্রবল হয়ে নেমেছে। বাড়ি থেকে বের হবার পূর্বেই পূর্ব দিকের আকাশে জল ভরা ঘন মেঘ দেখা দিয়েছিল। অবিলম্বে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে রঘুনাথের মাথা জোর করে রঘুনাথের হাতে একটি ছাতা দিয়েছিলেন। কারণ আধুনিক কালের আধুনিকতম তরুণদের মতো রঘুনাথেরও সুতীব্র ছাতা বিদ্বেষ ছিল। রৌদ্র এবং বৃষ্টির অসুবিধা অপেক্ষা ছাতা বহন করে বেড়ানো দুঃখকে সে অনেক বেশি পীড়াদায়ক বলে মনে করে। তাছাড়া তুচ্ছ সুখ সুবিধার জন্য একটা জটিল এবং অপরিশোচিত যন্ত্রের দ্বারা নিজের দেহকে বিড়ম্বিত করে বেড়ালে দুঃখ সুখ নিরপেক্ষ সুদৃপ্ত তারুণ্যের মহিমাকে ক্ষুণ্ণ করা হয় বলে তার ধারণা। ছাতা নিতে সে যথেষ্ট আপত্তি করেছিল, কিন্তু জননীর অনুরোধ শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারেনি। তাই কি ছোটখাটো ছাতা? 26 ইঞ্চি তো বটেই, হয়তো 28 ইঞ্চিই বা হবে। মেঘ ও ছাতাকে মনে মনে অভিসম্পাদ দিতে দিতে রঘুনাথ ওয়েলিংটন মোড়ে এসে উপস্থিত হল। ক্ষণকাল পরে অদূরে একটা ট্রাম দেখা দিলে শ্যামবাজার থেকে আসছে, কিন্তু ট্রাম স্টপে থামবার কিছু পূর্বেই চরচর করে বৃষ্টি এসে পড়ল। অগত্যা রঘুনাথকে ছাতা খুলতে হলো। উফ, কি ঢাউস ছাতা! 4 জন লোককে আশ্রয় দিতে পারে এত বড়। ট্রাম যখন রঘুনাথের সামনে এসে দাঁড়ালো তখন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। পথে রঘুনাথ ভিন্ন দ্বিতীয় আরোহী ছিল না। ছাতা বন্ধ করে ট্রামে উঠতে গেলে জামা কাপড় একেবারে ভিজে যাবে, তাই সে স্থির করলে ফুটবোটে উঠে দাঁড়িয়ে তারপর ছাতা বন্ধ করবে। ট্রামের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়ে কিন্তু সে শেষ পর্যন্ত ট্রামে উঠতে পারলেন না। ঠিক তার সামনে 18-19 বছরের একটি তরুণী মেয়ে বা হাতে 4-5খানা বই আর খাতা নিয়ে ট্রাম থেকে টপ করে নেমে পড়ল। তারপর পাশ কাটিয়ে অগ্রসর হবার অসুবিধার জন্যই হোক অথবা আত্মরক্ষার অবুঝ প্রবৃত্তির বশতই হোক একেবারে সোজা রঘুনাথের ছাতার মধ্যে ঢুকে পড়ল। এই অপ্রত্যাশিত এবং আকস্মিক পরিণতির জন্য রঘুনাথ একেবারেই প্রস্তুত ছিল না। কি করা উচিত হঠাৎ স্থির করতে না পেরে মেয়েটির ডান হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে নির্বিকল্পতার সঙ্গে ভিজতে লাগলো। ছাতা হাতে নিয়ে চকিত হয়ে উঠে মেয়েটি বলল, হে কি? পাশ থেকে মুখ নিচু করে মেয়েটির প্রতি তাকিয়ে দেখে রঘুনাথ বলল, ছাতা নিশ্চয়ই। না, তা বলছি নে। যা বলছেন ফুটপাতে উঠে বলুন, মোটর আসছে। হর্ন দিতে দিতে সবেগে একটা বৃহৎ ট্যাক্সি একেবারে নিকটে এসে পড়েছিল।
ঘটনা বিবর্তবশত উভয়ই সময় মতো তেমন খেয়াল করেনি। তাছাড়া মেয়েটির মনোযোগের বোধহয় 16 আনাই বৃষ্টি। রঘুনাথ এবং রঘুনাথের সুপ্রিয়ের ছাতার মধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছিল। সজোরে মেয়েটির বাম বাহু চেপে ধরে হিড় হিড় করে রঘুনাথ তাকে ফুটপাতে টেনে আনলে এবং পর মুহূর্তেই জল ছিটোতে ছিটোতে সে বৃহৎ মোটরখানা হুশ করে বেরিয়ে গেল। রঘুনাথ বললে, মাফ করবেন, অমন করে আপনাকে টেনে আনা ভিন্ন উপায় ছিল না। এই কথার উত্তরে মেয়েটির মুখ দিয়ে ভদ্রতার কোনো বাণী নির্গত হলো না। মাফ করবার কোনো অপরাধ হয়নি, সে কথা বললেও না, ধন্যবাদ তো জানালোই না। কাঁদো কাঁদো স্বরে বিরক্তি বিরূপ মুখে বলল, মাগো, কি বিপদেই পড়লু। আপত্তিব্যঞ্জক ভঙ্গিতে রঘুনাথ বললে, পড়লু বলছেন কেন? বলা উচিত পড়েছিলাম, বিপদ তো কেটে গেছে। সত্যি মোটরটা একটা মস্ত বড় বিপদের মতো প্রায় ঘাড়ের উপর এসে পড়েছিল। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে উৎকণ্ঠিত হয়ে বললে, কিন্তু আমাকেই বিপদ মনে করছেন না তো আপনি? মনে করছে না, সে কথা ইঙ্গিত ব্যক্ত না করে মেয়েটি ব্যগ্রভাবে রাস্তার দুই দিকে নিরীক্ষণ করতে লাগলো। রঘুনাথ জিজ্ঞাসা করলে, অমন করে কি দেখছেন? খালি রিকশো। বৃষ্টির সময় খালি রিকশা সহজে পাবেন না। সে কথার কোনো উত্তর না দিয়ে মেয়েটি বললে, ট্রাম তো চলে গেল, আপনি গেলেন না কেন? রঘুনাথ বললে, আপনি না আবার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর ঘন্টা বাজিয়ে ট্রাম ছেড়ে দিলে। যেরকম অবলীলার সঙ্গে আপনি আমার ছাতার মধ্যে ঢুকে পড়লেন, তাতে সে হয়তো মনে করেছিল আমি আপনার জন্যই ছাতা নিয়ে অপেক্ষা করছিলাম। মেয়েটি কোনো মতেই অস্বীকার করতে পারলে না যে যেভাবে ঘটনাটা ঘটেছিল তাতে ওরকম মনে করা কন্ডাক্টরের পক্ষে অসমীচীন নয়। কিন্তু অপর এক দিক দিয়ে আপত্তি করতে সে ছাড়লে না। বললে, গাড়ির দরজার সামনে অত বড় ছাতা খুলে দাঁড়িয়ে থাকলে না ঢুকে কি করি? তার উপর টপ করে আপনি ছাতাটা আমার হাতে দিয়ে দিলেন। ঈষৎ বিরক্তিব্যঞ্জক উচ্ছ্বসিত কণ্ঠে বললে, আচ্ছা কেন দিয়ে দিলেন বলুন তো? চিন্তিত মুখে রঘুনাথ বললে, বোধহয় আপনি নিয়ে নেবেন মনে করে। রঘুনাথের উত্তর শুনে মেয়েটি চুপ করে গেল। এই কৈফিয়তের কোনো প্রতিবাদ সহসা সে খুঁজে পেলে না, কারণ নিয়ে যে সে নিয়েছে তার প্রমাণ তার আপন হাতেই অবস্থান করছে। মনে মনে বললে, ভাববার চিন্তবার সময় না দিয়ে অমন করে হাতে ধরিয়ে দিলে না নিয়ে কি যে করা যায় তা তো জানিনি। মেয়েটির কৃতজ্ঞতা বঞ্চিত অকমূল ভাব উপলব্ধি করে মনে মনে পুলকিতই হয়ে রঘুনাথ বললে, জীবনে কোনোদিন ছাতা ব্যবহার করিনি, আজ প্রথম ব্যবহার করেই ভারী বিপদে পড়ে গেছি। ছাতা না থাকলে আমি পথ থেকে ভিজতে ভিজতে ট্রামে উঠতাম, আপনিও পথে নেমে ভিজতে ভিজতে বাড়ি যেতেন। সে দেখছে একরকম ভালোই হতো। এই হতভাগা ছাতার ধারা আমার সঙ্গে আপনাকে জড়িত করে একটা বিশ্রী গোলযোগের সৃষ্টি করেছি। এই যেন ঠিক যা তো গেল, পেটও ভরল না। তীক্ষ্ণ কণ্ঠে মেয়েটি বললে, তার মানে? তার মানে নিজেও ভিজলাম, আপনাকেও বিরক্ত করলাম বলে রঘুনাথ হেসে উঠল। এ ব্যাখ্যার ভাষায় কতকটা শান্ত হয়ে মেয়েটি আর কিছু বললে না, শুধু ক্ষণিকের জন্য অপাঙ্গে রঘুনাথের প্রতি একবার দৃষ্টিপাত করে চোখ ফিরিয়ে নিলে। শ্যামবাজারের দিক থেকে আরেকটা ট্রাম দেখা দিয়েছিল। মেয়েটি বললে, ট্রাম আসছে, এই নিন আপনার ছাতা বলে ছাতাটা রঘুনাথের দিকে এগিয়ে ধরলে। মেয়েটির দিকে ছাতাটা ঠেলে দিয়ে রঘুনাথ বললে, দেখুন, মিছে মিছে ছেলে মানুষই করবেন না। আমি ছাতা নিলে কার উপকার হবে বলুন তো? আমি তো ভিজেই গিয়েছি, উপরন্তু আপনিও ভিজে যাবেন, বই খাতাগুলোও নষ্ট হবে। এই ভিজে কাপড়ে আমার এখন ভবানীপুরে গিয়েও কোনো লাভ হবে না। তা চেয়ে চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ফিরে যাই। যেরকম চেপে বৃষ্টি এলো তাতে এখনই রাস্তায় এমন জল জমে যাবে যে অবশেষে জুতো হাতে করে পথ চলতে হবে। মেয়েটি বললে, একটা রিকশা আসছে, দেখি খালি কিনা। রঘুনাথ বললে, রিকশা তো পর্দা ফেলা রয়েছে। বৃষ্টির সময় খালি রিকশাতেও পর্দা ফেলে রাখে। কথাটা সত্য, সুতরাং রিকশাটা কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে গেল। কিন্তু কাছে এলে দেখা গেল সেটা খালি নয়, লোক আছে। রঘুনাথ বললে, দেখলেন তো,
লোক রয়েছে। এমন 10-12খানা রিক্সা তো দেখলেন, কোনোটাই খালি নয়। আপনি ভয় পাবেন না, অসংকোচে আমার সঙ্গে চলুন। আমি নিঃসন্দেহে প্রমাণ করতে পারবো রিক্সাওয়ালার চেয়ে আমি মন্দ লোক নই। রঘুনাথের এই কথাটি মেয়েটি ব্যস্ত হয়ে উঠে বললে, না না, আপনি এসব কথা কেন বলছেন? এখান থেকে আমার বাড়ি 5-7 মিনিটের পথ। আপনি আর কত কষ্ট করবেন? আসল কথা, একজন অপরিচিত যুবকের সঙ্গে তার ছাতা মাথায় দিয়ে গৃহে উপস্থিত হওয়া মেয়েটি একেবারেই মনোভূত হচ্ছিল না। রঘুনাথ বললে, কষ্ট আর আনন্দের হিসেব নিজের নিজের বাড়ি পৌঁছে করলেই হবে। আপাতত কোন দিকে আপনার বাড়ি বলুন তো? পশ্চিম দিকে হস্ত প্রসারিত করে মেয়েটি বললে, নতুন রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান হাতি একটা গলির মধ্যে। আসুন, ঠিক আমার পিছনে পিছনে আসুন, বলে রঘুনাথ ফুটপাত থেকে রাস্তায় নেমে পড়ল। মেয়েটিও ছাতা মাথায় দিয়ে রঘুনাথকে অনুসরণ করে চলল। একটি অপরিচিতা সুন্দরী তরুণীকে নিজে ছাতা দিয়ে নিজে ভিজতে ভিজতে অগ্রগামী হয়ে পথ চলা। বর্ষা দিনের এই অনাসাধ্য পূর্ব কাব্য সংগঠন রঘুনাথের মনে এক বিচিত্র আনন্দের সঞ্চার করছিল। অপরদিকে ফুটপাতে উঠে দ্রুত গতিশীল ট্রাম, বাস ও মোটরের আশঙ্কা থেকে নিশ্চিন্ত হয়ে সে বললে, পথের ওদিক পর্যন্ত এই ছাতাটার উপর একটা বিশ্রী রকম বিরক্তিতে মন বিষিয়েছিল জানেন। এখন কিন্তু মনে হচ্ছে ছাতাটা এনে ভালোই হয়েছে, উপকারে লাগলো। রঘুনাথের পিছনে অবস্থান করে মেয়েটি একটু সাহস হয়েছিল, বললে, উপকারই তো লাগলো আমার, সেই জন্যই তো বলছি এনে ভালো হয়েছে। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি বললে, এইরকম ভিজতে ভিজতে আপনি বরাবর যাবেন? প্রশস্ত ফুটপাত, বৃষ্টির জন্য জনবিরল। একটু পেছিয়ে এসে মেয়েটির পাশাপাশি হয়ে রঘুনাথ বললে, উপায় কি বলুন, আমাদের দুজনের তো এক ছাতার মধ্যে স্থান হতে পারে না। জানেনই তো আপনাদের পক্ষে আমরা অস্পৃশ্য প্রাণী। মেয়েটি সত্য সত্যই অপ্রতিভ হলো। এই কথার পর ছাতার মধ্যে রঘুনাথকে আহ্বান না করলে তার উক্তিকে সপ্রমাণ করাই হয়। মেয়েটি বিমূঢ় অবস্থায় বুঝতে পেরে রঘুনাথ তাড়াতাড়ি অন্য প্রসঙ্গের অবতারণা করলে। বুক পকেট থেকে একটা রেশমের মানিব্যাগ বার করে বললে, আপনি বরং আপাতত এই ভিজে মানিব্যাগটা আপনার হাতে রাখুন, ছাতা যখন নেব তখন এটাও নেব। মানিব্যাগটা ভিজে হয়তো তত ক্ষতি হয়নি, কিন্তু ভেতরের কাগজের টাকাগুলো বেশি ভিজে গেলে সত্যিই কিছু ক্ষতি হবে, বলে ব্যাগটা মেয়েটি থেকে প্রসারিত করে ধরলে। অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা নিতে হলো, যেহেতু এই যৎসামান্য উপকারটুকু করার বিরুদ্ধে আপত্তি করার মতো তেমন গুরুতর কোনো যুক্তি হঠাৎ দেখানো গেল না। চলতে চলতে রঘুনাথ বললে, আপনি কি পড়েন, জিজ্ঞাসা করতে পারি কি? মেয়েটি বললে, আইএসসি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? মেয়েটি কলেজের নাম বললে। কলেজের নাম শোনার পর মেয়েটির নাম জানতে রঘুনাথের আগ্রহ হলো। বললে, কিছু যদি মনে না করেন আপনার নামটি জিজ্ঞাসা করি? রঘুনাথের অসঙ্গত কৌতূহলের জন্য মেয়েটি মনে মনে বিরক্তি হয়ে উঠেছিলেন। না হয় তুমি জোর করে খানিকটা উপকারী করছো, তাই বলে এমন করে সেটা 16 আনা পুষিয়ে নেওয়া নিতান্তই সুরুচি বিরুদ্ধ। তবুও প্রশ্নটা তত বেশি অবৈধ নয় বলে বলল, আমার নাম বসুদা। বসুদা? বসুদা কি? বিরক্ত হয়ে মেয়েটি বললে, বসুদা মুখোপাধ্যায়। এক মুহূর্ত নিঃশব্দে অবস্থান করে কতকটা যেন নিজ মনেই রঘুনাথ বলতে লাগলো, বসুদা? বসুদা মুখোপাধ্যায়? ভারী মিষ্টি নাম। যেমন চেহারা মিষ্টি তেমনি নাম মিষ্টি, যেমন নাম মিষ্টি তেমনই চেহারা মিষ্টি। ওদিকে পাশে চলতে চলতে রঘুনাথের ধৃষ্টতা দেখে ক্রোধে ও অপমানে বসুদা আরক্ত হয়ে উঠেছিল। কি বলে রঘুনাথকে তিরস্কৃত করবে তা ঠিক করতে পারছিল না বলেই বোধ করি সে চুপ করেছিল। চলতে চলতে হঠাৎ একসময় দাঁড়িয়ে পড়ে বসুধার প্রতি দৃষ্টপাত করে স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ ডাকলে, বসুধা। মুখোমুখি দাঁড়িয়ে কঠোর স্বরে বসুধা বললে, কি বলছেন? তেমনি স্নিগ্ধ কণ্ঠে রঘুনাথ বললে, তোমার যদি আপত্তি না থাকে বসুধা, তাহলে আমি 16 আনা রাজি আছি।
কিসে রাজি আছেন? তোমাকে বিয়ে করতে? বসুধার দুই চক্ষু ক্রোধে কঠোর হয়ে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে বললে, এই রকম করে অপমান করবার জন্যই তাহলে আপনি আমাকে সদর রাস্তা থেকে নির্জন রাস্তায় টেনে এনেছেন? সে কথার কোনো উত্তর না দিয়ে প্রসন্ন মুখে রঘুনাথ বললে, কি সুন্দর তুমি বসুধা! স্নিগ্ধ মূর্তিতেও তুমি যেমন সুন্দর, দীপ্ত মূর্তিতেও তুমি তেমনই সুন্দর। বিধাতার তুমি অপরূপ সৃষ্টি। ঘৃণাতিক্ত কণ্ঠে বসুধা বললে, ছি ছি, আপনার লজ্জা করে না? রিক্সাওয়ালাদের সঙ্গে আপনি তুলনা করছিলেন, কিন্তু রিক্সাওয়ালা আপনার চেয়ে ঢের ভদ্র। কোনো রিক্সাওয়ালায় আপনার মতো কদর্য কথা কয় না। বসুধার তীব্র তিরস্কার শুনে রঘুনাথ মৃদু মৃদু হাসতে লাগলো। বললে, তুমি ভুল করছো বসুধা। রিক্সাওয়ালারও তো আর রঘুনাথ নয়। কিসের তাগিদে তারা এমন অদ্ভুত কথা বলবে বলো? তোমাকে বসুধা মুখোপাধ্যায় বলে জানতে পারলে তারা কি আমার মতো এরকম বিস্ময়ে আনন্দে পাগল হয়ে ওঠে? কখনোই ওঠে না। বসুধা মুখোপাধ্যায় না হয়ে তুমি যদি কোনো এক উর্মিলা চাটুর্যে অথবা প্রমীলা গাঙ্গুলি হতে, তাহলে দেখতে আমি রিক্সাওয়ালাদের চেয়ে কত বেশি ভদ্র হতাম। রঘুনাথের কথা শুনে প্রচন্ড কৌতূহলে বসুধা রঘুনাথের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। বসুদের বিস্ময়াহত মুখের নির্বাক প্রশ্ন নির্ভুলভাবে পাঠ করে রঘুনাথ সহাস্য মুখে বললে, হ্যাঁ সত্যি তাই। আমি রঘুনাথ বাড়ুজ্জে। না দেখে না শুনে তোমাকে অবহেলা করার অপরাধে অপরাধী। কিন্তু আগে তো জানতাম না যে তুমি এমন। কিন্তু কার সাধ্য সেসব কথা শেষ পর্যন্ত মুখে মুখে দাঁড়িয়ে শোনে? দেখা গেল কখন বসুধা ছাতা মাথায় করে পিছন ফিরে পার্শ্ববর্তী ক্ষুদ্র এক পার্কের রেলিং ধরে দাঁড়িয়েছে। বসুধা, বসু! বসুধা নিস্তব্ধ। এই বসুধার পিতামাতা রঘুনাথের হস্তে বসুধাকে সমর্পণ করবার জন্য সুদীর্ঘ কাল ধরে সাধনা করছেন। রঘুনাথের বিধবা মাতারও এ বিবাহে সম্পূর্ণ ইচ্ছা আছে, কিন্তু রঘুনাথের ধনুর্ভঙ্গ পণ বিলাত থেকে লেখাপড়া শেষ না করে এলে বিবাহ করবে না। তাই এই পর্যন্ত বসুধাকে দেখবার সকল প্রকার অনুরোধ উপরোধ সে অতিক্রম করে এসেছে। যে সম্পদ নিজের ভাণ্ডারে সংগ্রহ করবার কোনো সংকল্প নেই, তাকে যাচাই করবার জন্য তার বিপরীতে উপস্থিত হওয়া একেবারে অর্থহীন। আজ কিন্তু প্রকৃতির এবং দৈব শক্তির ষড়যন্ত্রে বৃষ্টিধারার মধ্যে তাদের দেখা, এক ছত্রের তলে তাদের সংযোগ। রঘুনাথ ধনকুবের স্বর্গীয় হরনাথ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। বিশ্ববিদ্যালয়ের সে দীপ্তিমান ছাত্র। গণিত শাস্ত্রে রেকর্ড মার্ক অধিকার করে এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজে ছাত্রছাত্রীদের মুখে মুখে তার নাম। বিবাহ প্রস্তাবের পর থেকে বসুধা মনে প্রাণে সেই নাম জপ করে। ঠিক জপ করার কথা জানা না থাকলেও বসুধাও যে আগ্রহের সঙ্গে তাকে কামনা করে, সে কথা রঘুনাথ বসুধার আত্মীয়বর্গের আগ্রহের প্রবলতা থেকে সহজেই অনুমান করত। সুতরাং পরিচয় পাওয়ার পূর্বে অজানা অচেনা তরুণকে অবলম্বন করে যে নিষ্কাম এবং নিঃসত্ব কাব্যটুকু জন্মগ্রহণ করেছিল, পরিচয় পাওয়ার পর আর তা সেরূপ রইল না। তখন সেই নৈর্ব্যক্তিক কাব্য পরিস্থিতির কেন্দ্রে বসুধা তার সমস্ত সত্তা নিয়ে দেখা দিলে। সুনিশ্চিত বিবাহে তারা যে অপরাধকে সম্পূর্ণভাবে খণ্ডিত করা চলবে, সে অপরাধ অপরাধী নয়। সুতরাং এই দৈবাগত অচিন্তিত পূর্ব সৌভাগ্যকে একটু নিবিড়তার সঙ্গে উপভোগ করবার পক্ষে কোনো নৈতিক বাধা আছে বলে রঘুনাথ মনে করল না। বৃষ্টি অল্প একটু কমে এসেছিল। পিছন দিক থেকে রঘুনাথ বললে, আগে কি জানতো বসুধা এমন অদ্ভুত মেয়ে তুমি? আর এমন অদ্ভুত ভাবে দেখা দিয়ে শুধু আমার ছাতার মধ্যেই নয়, একেবারে সোজা আমার প্রাণের মধ্যে প্রবেশ করবে। এই কথারও কোনো উত্তর না দিয়ে বসুধা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আকস্মিক বিস্ময় এবং সংকোচজনিত বসুধার এই দুরূপণীয় জড়তা দূরীভূত করবার জন্য রঘুনাথের মনে এক দুষ্ট বুদ্ধির উদয় হল। কণ্ঠেশ্বর যথাসম্ভব গম্ভীর করে নিয়ে এসে বললে, এমন ভাবে তুমি দাঁড়িয়ে থাকা ভালো হচ্ছে না কিন্তু বসুধা। পথে হয়তো তেমন লোক নেই, কিন্তু জানলায় জানলায় উৎসুক চোখেরও অভাব নেই। তারা নিশ্চয় মনে করছে আমি তোমার কাছে এমন একটা প্রস্তাব করেছি যার জন্য তুমি আমার সঙ্গে মুখোমুখি হতে ভয় পাচ্ছ।
কি সর্বনাশ! চকিত হয়ে উঠে বসুধার সম্মুখে বাড়িগুলোর উপর একবার তড়িত দৃষ্টি বলিয়ে ক্ষিপ্র গতিতে গৃহাভিমুখে অগ্রসর হল। পিছনে চলতে চলতে রঘুনাথ ডাকলে, বসুধা। বসুধা দাঁড়ালে না, শুধু গতি ঈষৎ মন্দ করে একবার পিছন ফিরে তাকিয়ে দেখলে। রঘুনাথ বললে, ওরকম করে তুমি আমার সামনে সামনে ছুটে চললে, লোকে আমাকে দুর্বৃত্ত বলে সন্দেহ করবে। তুমি যে আমার পরম আত্মীয়, সে কথা কেউ বিশ্বাস করবে না। দাঁড়াও। বসুধা গতি রোধ করে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে বসুধার পাশে উপস্থিত হয়ে রঘুনাথ বললে, আসতে চলো বসুধা। তোমাদের বাড়িতে 1.5 হাত পথ তো শেষ হয়ে গেল, তার উপর ছুটোছুটি করে আজকের এই বর্ষা দিনের অপূর্ব কাব্যটুকুর অতি অল্প আয়ু আর স্বল্প করে দিও না। লক্ষ্মীটি, আস্তে আস্তে চলো। বসুধা ধীরে ধীরে রঘুনাথের পাশে পাশে চলতে লাগলো। রঘুনাথ বললে, বাড়ি গিয়ে তোমার মাকে আজ বলো বসুধা, রঘুনাথ বলেছে বসুধাকে গৃহলক্ষ্মী না করে কোনো সরস্বতীরই কৃপালাভের লোভে সে গৃহত্যাগ করবে না। বসু। অপাঙ্গী বসুধা রঘুনাথের দিকে একবার তাকিয়ে দেখলে সে দৃষ্টির মধ্যে এখন আর পূর্বের কটুতা নেই। এখন সেখানে লজ্জা এবং হর্ষের অপরূপ জড়াজড়ি। সহাস্যমুখী রঘুনাথ বললে, এবার তো বসু তোমার ছাতার মধ্যে আমাকে আশ্রয় দিতে পারো। ইতস্তত তাকিয়ে দেখে আহ্বান সুযোগ অল্প একটু মাথা নেড়ে মৃদুস্বরে আরক্ত মুখে বসুধা বললে, আসুন। রঘুনাথ হাসতে লাগলো। ধীরে ধীরে মাথা নেড়ে বললে, না না, তার আর কাজ নেই। তোমার মন ভিজেছে, এই যথেষ্ট। তোমার কাপড় ভিজাতে আর চাইনি। তারপর এক মুহূর্ত অপেক্ষা করে বলতে লাগলো, দুঃখ নেই বসুধা, ভবিষ্যতে এই ছাতার তলায় বহুবার আমরা মিলিত হব। আকাশ ছুড়ে মেঘ ঘনিয়ে এসে যখন বৃষ্টি পড়তে আরম্ভ করবে, তখন মাঝে মাঝে আমরা দুজনেই ছাতার নিচে পাশাপাশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ব। এই ছাতা আমাদের মিলিত করেছে বসুধা। আমাদের মিলনের প্রতীক এই ছাতাকে আমরা চিরদিন যত্নে আদরে রাখব। পর মুহূর্তে সহসা দাঁড়িয়ে পড়ে রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বসুধা বললে, এইটি আমাদের গলি। কিন্তু গলির প্রবেশ পথে রাস্তা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জুড়ে এমন একটা জল জমেছিল যে বসুধার পক্ষে সেটা ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। জলের মধ্যে কোথাও একটু জাগা জমি অথবা ইট পাথর আছে কিনা যার উপর জুতো রেখে পেরিয়ে যাওয়া যায়, সে বোধহয় তাই লক্ষ্য করছিল। এমন সময় কানের কাছে মুখে নিয়ে রঘুনাথ বললে, কিছু যদি মনে না করো তো একটা কথা বলি। সামনের দিকেই মুখ সোজা করে রেখে মৃদুস্বরে বসুধা বললে, কি? দুহাতে তোমাকে তুলে ধরে টপ করে পার করে দিই? প্রস্তাব শুনে আরক্ত মুখে রঘুনাথের প্রতি একবার চকিত দৃষ্টিপাত করে বসুধা খল বলিয়ে জলের মধ্যে নেমে পড়ল। যাবে শুনল, কিছুই অসম্ভব নয়। ম্যাথমেটিক্সে রেকর্ড নম্বর পেলে কি হয়, কাজে কর্মে কথা বার্তায় দারুণ বিহিসিবি। এক লম্ফে জল পেরিয়ে বসুধার পাশে উপনীত হয়ে রঘুনাথ বললে, লজ্জার জন্য আমাদের অনেক ভালো জিনিস থেকে বঞ্চিত হতে হয় বসুধা। আমি যদি আজ আমি না হয়ে তুমি হতাম, তাহলে কখনোই এই অত্যন্ত আদরের প্রস্তাবে অসম্মত হতাম না। এ কথাও যথেষ্ট বেহিসাবি কথা, সুতরাং বসুধা এ কথারও কোনো উত্তর দিলে না। গলির মধ্যে খানিকটা অগ্রসর হয়ে বাঁ দিকে বসুধাদের বাড়ি। সদর দরজার সম্মুখে উপস্থিত হয়ে 2 ধাপ সিঁড়ির উপরে উঠে বসুধা রঘুনাথের দিকে ফিরে দাঁড়ালো। তারপর ছাতাটা রঘুনাথের হাতে দিয়ে সলজ্জ মুখে বললে, আমাকে আপনি ক্ষমা করবেন। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, ক্ষমা করব? কেন? অন্য কোনো লোকের সঙ্গে তোমার বিয়ে স্থির হয়ে গেছে নাকি? মাথা নাড়ে দিয়ে বসুধা বললে, সে কথা বলছি নে। আপনাকে আজ যেসব অন্যায় কথা বলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। বসুধার কথা শুনে রঘুনাথের মুখে হাসি ফুটে উঠল। বললে, এখন কি তাহলে রিক্সাওয়ালাদের চেয়ে আমাকে কিছু ভদ্র বলে মনে হচ্ছে? আমাকে ক্ষমা করুন। বসুধার কণ্ঠস্বরে সুগভীর অনুতাপের করুণতা। রঘুনাথ বললে, না না বসুধা, তোমাকে ক্ষমা করবার কোনো কথাই উঠতে পারে না। যেসব কথাকে তুমি অন্যায় কথা বলছো, সেই সব কথায় আমার জীবনে চিরদিনের মতো অমূল্য সম্পদ হয়ে রইল।
সেই সব কথা শুনেই তোমাকে অমন অদ্ভুত মেয়ে মনে হয়েছিল। এখন অনুতাপ হচ্ছে কেন অত শীঘ্র নিজের পরিচয় দিলাম, কেন আরো কিছুক্ষণ তোমার কাছ থেকে লাঞ্ছনা ভোগ করলাম না। তোমার কঠিন বাক্য কত যে মিষ্টি তার কোনো ধারণা নেই তোমার। তুমি এমনই অদ্ভুত গোলাপ যে তোমার কাঁটা রাখাতেও আনন্দ আছে। তরুণ প্রেমের এই অপরূপ প্রাণঢালা সোহাগ ভাষণ বসুধার প্রণয়চকিত হৃদয়কে এক অপূর্ব সঙ্গীতে উদ্বেল করে তুলল। সে সঙ্গীতের যথার্থ ভাষা, তোমার চরণে আমার পরাণ লাগিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া প্রাণমন দিয়া নিশ্চয় হইনু দাসী। কিন্তু মুখ ফুটে কে সে কথা ভাষায় প্রকাশ করে বলে? বসুধা বললে, আমার একটা কথা আছে। কি বলো? এখানে আপনার পরিচয় দেবেন না। বিস্মিত কণ্ঠে রঘুনাথ বললে, পরিচয় দেব না? কোনোদিন না? না, আজ দেবেন না, এখন দেবেন না। সহাস্যমুখে রঘুনাথ বললে, এখন তো এখান থেকেই বিদায় নিচ্ছি, সুতরাং আজকের ভয় তোমার নেই, কিন্তু কাল সকালে মাকে নিয়ে তোমার দরবারে হাজির হব। তুমি তো এখনো স্পষ্ট করে তোমার সম্মতি জানাওনি বসুধা, কি বলো, কাল আসবো তো? আরক্তমুখী মৃদুস্বরে বসুধা বললে, আসবেন। তারপর পিছন ফিরে দরজায় দু চারবার ধাক্কা দিলে। ভিতরে নিকটেই একজন চাকর কাজ করছিল, তাড়াতাড়ি এসে দোর খুললে। আচ্ছা, এবার তাহলে চললাম বলে রঘুনাথ দ্রুত পদে প্রস্থান করলে। এক মুহূর্ত নিঃশব্দে রঘুনাথের দিকে চেয়ে দাঁড়িয়ে থেকে সকৃতজ্ঞ মনের সমস্ত মাধুরী দিয়ে মনে মনে রঘুনাথকে বন্দিত করে পুলকিত চিত্তে বসুধা গৃহাভ্যন্তরে প্রবেশ করে দৌড় লাগিয়ে দিলে। গৃহে প্রবেশ করে বাঁ দিকে দোতলায় উঠবার সিঁড়ি, সে সিঁড়ি দিয়ে বসুধার জননী সত্যবতী নেমে আসছিলেন। বসুধাকে দেখতে পেয়ে বললেন, হ্যাঁ রে, দৌড় লাগিয়ে দিলি, সে ছেলেটি কোথায়? ঈষৎ বিমূঢ়ভাবে বসুধা বললে, কে? সত্যবতী বললেন, ওপর থেকে জানলা দিয়ে দেখলাম একটি ছেলে নিজের ছাতা তোকে দিয়ে ভিজতে ভিজতে তোর পাশে পাশে আসছিল, তার কথা বলছি। বসুধা বললে, ও, তিনি বাড়ি চড়ে গেলেন। কে সে? কোথায় তার দেখা পেলি? যুগ্ম প্রশ্ন। প্রথমটির উত্তর দেওয়া নিরাপদ নয়। বসুধা একেবারে দ্বিতীয়টির উত্তর দিয়ে বললে, ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে ট্রাম থেকে নেমে। সত্যবতী বললেন, আহা, অনেক দূর থেকে এসেছিল তো, ভিজে কাপড়ে ফিরে না খেয়ে কাপড় চোপড় বদলে একটু চাটা খেয়ে গেলে ভালো হতো। চিনিস না নাকি তাকে? কঠিন প্রশ্ন। চিনি না বললে মিথ্যা ভাষণ হয়, চিনি বললে পরবর্তী প্রশ্ন কঠিনতর মূর্তিতে দেখা দেয়। কি উত্তর দেবে বসুধা বিহ্বল হলেই তাই ভাবছে। এমন সময় দৈব অনুকূল হলো। সদর দরজায় অকস্মাৎ করাঘাত শোনা গেল। সত্যবতী বললেন, সুধীর বোধহয় কলেজ থেকে এলো, দোর খুলে দে বসু। সুধীর বসুধার দাদা। সত্যবতীর কথা শুনে বসুধা উল্লসিত হল। সুদূর যদি হয় তো তার হাতে জননীকে সমর্পণ করে একেবারে এক ছুটে নিজস্ব ঘরে গিয়ে আশ্রয় নেওয়া। তারপর পরদিন সকাল পর্যন্ত কোনো রকমে গা ঢাকা দিয়ে দিয়ে সময় কাটিয়ে দেওয়া। অবশেষে জননীকে সঙ্গে নিয়ে রঘুনাথ যখন উপস্থিত হবে তখন অপরিমেয় বিস্ময় এবং আনন্দের মধ্যে সকল সমস্যার সমাধান। দৌড় খুলে দিয়ে কিন্তু বসুধা সচকিতে দুই পা পিছিয়ে এলো। সুধীর তো নয়ই, সত্যবতীর কঠিন প্রশ্ন অপেক্ষাও কঠিনতর বস্তু, অর্থাৎ স্বয়ং রঘুনাথ দরজার সম্মুখে দাঁড়িয়ে। তথাপি অন্তরের গোপন আনন্দ সমস্ত লজ্জা এবং বিমূঢ়তাকে পাশে ঠেলে নিঃশব্দে অপর প্রান্তে এসে দেখা দিলে। বসুধার পশ্চাতে সত্যবতীকে দেখতে পেয়ে রঘুনাথ সাবধান হয়ে গেল। বসুধার দিকে হাত বাড়িয়ে সহাস্য মুখে বললে, আমার মানিব্যাগটা? কি সর্বনাশ! রঘুনাথকে বিদায় দেবার সময় বসুধা অন্যমনস্ক হয়ে মানিব্যাগের কথা একেবারেই ভুলে গিয়েছিল। আরক্ত মুখে হাত বাড়িয়ে মানিব্যাগটা রঘুনাথকে প্রত্যর্পণ করলেন। সত্যবতী নিকটে এসে দাঁড়িয়েছিলেন। কন্যার প্রতি দৃষ্টিপাত করে সবিস্ময়ে বললেন, ওর মানিব্যাগ তোর কাছে কেমন করে এলো? বসুধা কিছু বলবার পূর্বে এ প্রশ্নের উত্তর দিলে রঘুনাথ। বললে, কাপড়ের ব্যাগ, ভিতরে কাগজের টাকা,
ভিজে নষ্ট হওয়ার ভয়ে ওর কাছে ছাতার তলায় রাখতে দিয়েছিলাম বলে হাসতে লাগলো। বসুদার দিকে যে সত্যবতী বললেন, কি মেয়ে রে তুই, ছাতা তো নিয়েই ছিলি, তার উপর মানি ব্যাগটা নিয়ে ফিরিয়ে না দিয়ে ভিজে কাপড়ে ছেড়ে দিচ্ছিলি। বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ জিজ্ঞাসা করলে, মা নিশ্চয়ই? বসুদা বললে, হ্যাঁ। দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করে রঘুনাথ সত্যবতীর পদধূলি গ্রহণ করলে। রঘুনাথের আকৃতি এবং আচরণ দেখে সত্যবতী মনে মনে প্রসন্ন হয়েছিলেন। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, চিরজীবী হও। তারপর স্নিগ্ধ কণ্ঠে বললেন, এসো বাবা এসো, ভিজে কাপড় বদলে চা খেয়ে তারপর যাবে। প্রসন্ন মুখে রঘুনাথ বললে, না মা, আজ যাই, কাল সকালে আবার আসবো, তবে কাল একা আসবো না, মাকে সঙ্গে নিয়ে আসবো বলে বসুধার প্রতি দৃষ্টিপাত করে একটু হাসলে। বিস্মিত হয়ে সত্যবতী বললেন, সে তো খুবই সুখের কথা, কিন্তু মাকে নিয়ে আসবে কেন বলো তো বাবা? রঘুনাথ বললে, সে কথা এখন বললে বসুধার সঙ্গে চুক্তিভঙ্গের অপরাধ হবে, পরে আপনি বসুধার কাছে সব শুনবেন। বসুধাকে দেখতে গিয়ে সত্যবতী দেখলেন অদূরে বসুধা চলে যাচ্ছে। একবার মনে করলেন ডেকে কথাটা জিজ্ঞাসা করবেন, কিন্তু সম্ভবত বসুধাও এখন বলতে স্বীকৃত হবে না ভেবে রঘুনাথকে বললেন, তুমি বসুধাকে আগে থেকে জানো? রঘুনাথ বললে, জানি। কতদিন থেকে? একটু চিন্তা করে রঘুনাথ বললে, প্রায় ৮-৯ মাস থেকে। আজ বসুধা তোমার কাছে গিয়েছিল? ব্যগ্রকণ্ঠে রঘুনাথ বললে, না না, বসুধা আমার কাছে কোনো দিনই যায়নি। আজ কলেজ থেকে ফেরবার সময় বসুধা যখন ওয়েলিংটনের মোড়ে ট্রাম থেকে নামছিল, তখন সেই ট্রামে উঠবার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ভয়ানক চললে বৃষ্টি এলো বলে বসুধাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছি বলে রঘুনাথ পুনরায় বিদায় প্রার্থনা করলে। এরূপ একটা দুর্ভেদ্য সমস্যার মধ্যে রঘুনাথকে সহসা ছেড়ে দিতে সত্যবতীর মন চাইলে না। তাছাড়া আর্দ্র বসন পরিবর্তন করে চা খেয়ে যাবার জন্য অনুরোধ তো পূর্বেই করেছিলেন। বললেন, না না, সে কিছুতেই হবে না, এমন ভিজে কাপড়ে তোমাকে কিছুতেই যেতে দেব না। রঘুনাথ আরো খানিকটা আপত্তি করলে, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। ভজুয়া চাকরকে ডেকে সত্যবতী নিচেকার বাথরুমে ধোয়া ধুতি, জামা ও গেঞ্জি দিয়ে রঘুনাথকে সেখানে নিয়ে যাবার জন্য আদেশ করলেন। তারপর রঘুনাথ বাথরুমে প্রবেশ করলে কন্যার সন্ধানে দ্বিতলে উপস্থিত হয়ে অবগত হলেন বসুধাও দ্বিতলের বাথরুমে প্রবেশ করেছে। কন্যা যে উপস্থিত তারই হাত থেকে অব্যাহত লাভের জন্য বাথরুমে আশ্রয় নিয়েছে, এ কথা বুঝতে তার বিলম্ব হলো না। নিচে এসে দক্ষিণ দিকের বারান্দায় চায়ের টেবিলের সম্মুখ আসন গ্রহণ করে সত্যবতী দুর্ভেদ্য চিন্তাজালের মধ্যে প্রবেশ করলেন। মিনিট 15-20 পরে স্নানান্তে বস্ত্র পরিবর্তন করে রঘুনাথ বাথরুম থেকে নির্গত হল। তারপর ভজুয়া কর্তৃক নীত হয়ে দক্ষিণ দিকের বারান্দায় এসে আসন গ্রহণ করলে। ভজুয়া প্রস্থান করলে সত্যবতী রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? বসুধার নিকট প্রতিশ্রুতি স্মরণ করে রঘুনাথ বললে, আমার নাম রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তুমি কি করো? পড়ো? হ্যাঁ পড়ি। কি পড়ো? রঘুনাথ বলল, ল পড়ি। নির্বন্ধ সহকারে মিনতিপূর্ণ কণ্ঠে সত্যবতী বললেন, লক্ষ্মী বাবা, তোমার মাকে কাল সকালে কেন নিয়ে আসবে সে কথা আমাকে খুলে বলো, আমার ভারী ইচ্ছে হচ্ছে জানতে। এক মুহূর্তে চিন্তা করে রঘুনাথ বললে, আপনার কথা আমি অমান্য করতে পারলাম না, কিন্তু আমি যে কথা আপনাকে বলেছি সে কথা বসুধাকে অন্তত আজকের দিনে বলবেন না। সত্যবতী বললেন, আচ্ছা বলবো না, তুমি বলো। রঘুনাথ বললে, মাকে নিয়ে আসবো বসুধার সঙ্গে আমার বিয়ের দিন স্থির করে যেতে। প্রচন্ড বিস্ময় সত্যবতী বললে, বিয়ে স্থির করতে না বিয়ের দিন স্থির করতে? রঘুনাথ বললে, দিন স্থির করতে। অবশ্য আপনাদের যদি মত থাকে তাহলে। তোমাদের মত আছে? তোমার মত আছে? আছে। বসুধার? সত্যবতী প্রশ্ন শুনে রঘুনাথ হেসে ফেললে। বললে, মা, আপনি দেখছি বসুধার কাছে আমাকে অপ্রতিভ না করে ছাড়বেন না। আছে।
সত্যবতী জিজ্ঞাসা করলেন, কবে তোমাকে সে তার মত জানিয়েছে? রঘুনাথ বললে, আজ একটু আগে। একটা কাঠের ট্রে করে ভজুয়া চা ও খাবার নিয়ে উপস্থিত হলো। সত্যবতী বললেন, দিদিমণি কোথায়? ভজুয়া বললে, দিদিমণি তো ওই ঘরে রয়েছেন, বলে নিকটতম ঘরটা দেখিয়ে দিলেন। সবিস্ময়ে সত্যবতী বললে, ওই ঘরে রয়েছে? খুব মেয়ে যা হোক। তারপর বসুদা বসুদা বলে নিজেই উচ্চকণ্ঠে ডাকতে লাগলেন। বসুদা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলো। সত্যবতী বললে, কি মেয়ে রে তুই, এখানে বস, রামচন্দ্রকে চাটা খাওয়া। রঘুনাথের সহিত বসুদার চকিত দৃষ্টি বিনিময় হলো। রঘুনাথের মুখে ফুটে উঠল কৌতুকের মৃদু হাসি। বসুদার মুখে সবিস্ময় পুলক। নিকটে একটা চেয়ারে উপবেশন করে মৃদুকণ্ঠে বসুদা বললে, আমি চা করে দেব? স্মিত মুখে বসুদার প্রতি দৃষ্টিপাত করে রঘুনাথ বললে, বেশ তো, দাও। চিনি মেশাবার সময় ভজুয়াকে ডাকবার জন্য সত্যবতী অল্প একটু দূরে উঠে গিয়েছিলেন। রঘুনাথের দিকে তাকিয়ে বসুদা জিজ্ঞাসা করলে, ক চামচ চিনি দেব? সহস্র মুখে রঘুনাথ মৃদুকণ্ঠে বললে, 1 চামচে না দিলেও মিষ্টি লাগবে। রঘুনাথের কথা শুনে বসুদার মুখ আরক্ত হয়ে উঠল। চায়ের সঙ্গে 2 চামচে চিনি মিশিয়ে রঘুনাথের দিকে চায়ের পেয়ালা এগিয়ে দিলে। ফিরে এসে চেয়ারের উপর উপবেশন করে সত্যবতী অন্য প্রসঙ্গে অবতারণা করলেন। বললেন, তোমরা ক ভাই বোন রামচন্দ্র? রঘুনাথ বললে, আমার ভাই নেই, বোন 3টি। পরিচয় গ্রহণের প্রসঙ্গ আরো কিছুক্ষণ চলার পর সদর দরজায় কড়াঘাতের শব্দ শোনা গেল। নিকটেই ভজুয়া ছিল। বললে, দাদাবাবু কলেজ থেকে এলেন, বলে দৌড় খুলে দিতে গেল। কিন্তু ক্ষণকাল পরে দাদাবাবুর পরিবর্তে দেখা দিলেন বসুদার পিতা দীননাথ। রঘুনাথ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। নিকটে উপস্থিত হয়ে রঘুনাথের প্রতি সাগ্রহ এবং সবিস্ময়ে দৃষ্টিপাত করে দীননাথ বললেন, এ কি, রঘুনাথ না? সত্যবতী ঘাড় নেড়ে বললেন, না, রঘুনাথ নয়, রামচন্দ্র। দীননাথ ঘাড় নেড়ে বললেন, নিশ্চয়ই রঘুনাথ, রামচন্দ্র নয়। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে বললেন, তুমি রঘুনাথ নও? বিনীত কণ্ঠে রঘুনাথ বললে, আজ্ঞে হ্যাঁ, আমি রঘুনাথ। সবিস্ময়ে সত্যবতী বললেন, কোন রঘুনাথ? দীননাথ বললেন, যে রঘুনাথকে পাওয়ার জন্য তুমি দিবারাত্র দেবতার কাছে প্রার্থনা করছো, সেই রঘুনাথ। রঘুনাথের প্রতি দৃষ্টিপাত করে প্রবল আগ্রহে সত্যবতী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বাবা, সত্যি? রঘুনাথ বললে, সত্যি। তবে যে বললে তোমার নাম রামচন্দ্র? এই সমস্যার সমাধান করলেন দীননাথ। সহস্র মুখে বললেন, রঘুনাথের অনেক নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে রামচন্দ্র। বিস্ময়ে আনন্দে আপ্লুত হয়ে সত্যবতী ডাকলেন, বসুদা। বসুদা কিন্তু পূর্বেই কথাবার্তার কোন ফাঁকে সেখান থেকে অদৃশ্য হয়েছে।